আজকে আপনাদের নিয়ে যাই রাজগীর, যেখানে ইতিহাসের সাক্ষী হয়ে থেকে গেছে সুপ্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ। ইতিহাস যেমন রয়েছে সেরকমই রয়েছে অ্যাডভেঞ্চারাস রাইড। জানেন কি, ইন্ডিয়ার ফার্স্ট গ্লাস ব্রিজ সেটাও রয়েছে রাজগীরেই। সেটা যেমন আমরা ঘুরে দেখব, সেই রকমই জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে পৌঁছে যাব সাসপেনশন ব্রিজ দেখতে। আর রাজগীরের জঙ্গল সাফারি সেটা তো মিস করা যাবেই না। এত ভালো সাইটিং হয়েছে, দেখতে পাচ্ছেন জঙ্গলের রাজা সিংহ, সে তো একেবারে আমাদের সাফারি গাড়ির সামনেই চলে এলো। কি অ্যাডভেঞ্চারাস! ভিডিওটা তার জন্য পুরোটা দেখতে হবে। টাঙা করে ঘুরে দেখা হোক কিংবা বিহারের সমস্ত ফেমাস খাবার দাবার কোথায় ভালো পাবেন, সবটাই থাকবে ভিডিওতে। সো ওয়েলকাম টু রাজগীর। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম রাজগীর। সবাইকে জানাই আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। আজ 1 জানুয়ারি 2026। নতুন বছর সবার ভীষণ ভালো কাটুক। আর যারা ফার্স্ট টাইম ভিডিওটা দেখছেন তাদেরকে একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে রাখি। হ্যালো, আমি অনন্যা। আমরা থাকি কলকাতায়। আমরা কলকাতা থেকে একটা ফ্যামিলি ভ্যাকেশনে এসেছি। আমাদের এবারে ট্রিপ প্ল্যান হচ্ছে আমরা বোধগয়া, রাজগীর অ্যান্ড দেওঘর এই সার্কিটটা ঘুরে দেখবো, আর সেই ট্রাভেল এক্সপিরিয়েন্সে আপনাদের সাথে শেয়ার করব। যারা আগের ভিডিওটা দেখেননি, আগের ভিডিওতে আমি কলকাতা থেকে বোধগয়া জার্নি, তার সাথে বোধগয়া সাইট সিন, কোন হোটেলে ছিলাম, সমস্ত ডিটেলস শেয়ার করে গতকাল অর্থাৎ 31 ডিসেম্বর 2025 আমরা বোধগয়া সার্কিটের সাইট সিন কমপ্লিট করে এসে পৌঁছাই রাজগীর। রাজগীরে এসে আমরা হোটেলে চেক ইন করেছি। আজ 1 জানুয়ারি 2026। আজ থেকে শুরু হবে আমাদের রাজগীর ঘোরা। রাজগীরে আমরা সাইট সিন করব, সমস্ত ডিটেলসই থাকবে এই ভিডিওতে। তারপরে রাজগীরে আমরা থাকছি 3 দিন। গতকাল ছিলাম, আজকের দিন আর কালকের দিনটা, অর্থাৎ 2 জানুয়ারি অব্দি আমরা থাকবো। তারপরের দিন আমরা রাজগীর থেকে চেক আউট করে চলে যাব দেওঘর। দেওঘরে আমাদের 2 দিন থাকার প্ল্যান আছে, এন্ড তারপর ব্যাক টু হোম। এই হচ্ছে আমাদের মোটামুটি ট্রাভেল প্ল্যান। আর আজকের ভিডিওয়ে আপনারা রাজগীরের ডিটেল একটা ট্রাভেল ব্লগ দেখতে পাবেন। রাজগীরে আমরা কোন হোটেলে উঠেছি, কি কি খাওয়া দাওয়া করছি, কি কি সাইট সিন স্পট রয়েছে, সমস্ত ডিটেলসই থাকবে এই ভিডিওতে। তো আপনারাও যদি এর মধ্যে বোধগয়া, রাজগীর কিংবা দেওঘরের ট্যুর প্ল্যান করেন, আপনাদের বলবো আগের ভিডিওটাও দেখে নেবেন, তাহলে আমাদের জার্নির কন্টিনিউশনটা বুঝতে আপনাদের সুবিধা হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্টে আপনাদের দেখিয়ে দেবো রাজগীরে এসে আমরা কোন হোটেলে উঠেছি, এবং তার সাথে থাকবে রুম ট্যুর। রাজগীরে থাকার জন্য আমরা বুক করেছিলাম হোটেল বোধি রিট্রিট বাই বাস হোটেল। এই বুকিংটা আমরা করেছিলাম আগোডার মাধ্যমে। বুকিং ওয়েবসাইট আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। তবে আপনারা চাইলে সরাসরি হোটেলে ফোন করেও বুক করতে পারেন। হোটেলে আমাদের থাকার এক্সপিরিয়েন্স খুবই ভালো, ফোন নাম্বারও আমি দেখিয়ে দিলাম। আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, সেক্ষেত্রে হোটেলের পাশে কিন্তু 4 হুইলার অ্যান্ড 2 হুইলার পার্কিং স্পেস রয়েছে। টু 206 আর তার পাশেই রয়েছে 205। এগুলো হচ্ছে ডাবল বেডরুম। রুমে ঢুকেই আপনারা দেখতে পাবেন এখানে একটা ওয়ার্ড্রপ করা, অনেক বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে। কেটলি দেওয়া রয়েছে, সমস্ত টি কফির স্যাচেট দেওয়া রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার দেওয়া। আর এখানে রয়েছে একটা ফুল সাইজ মিরর, যেটা খুবই মেয়েদের দরকার হয়। পুরো আউটফিটটা দেখতে পারবো। আর রুমটা আপনাদের এবার দেখিয়ে দেবো। এখানে টিভি রয়েছে, এখানে দুটো চেয়ার রয়েছে, এখানে একটা সেন্টার টেবিল মতো দেওয়া। রুমটা যে বিশাল বড় সেরকম না, অ্যাকচুয়ালি কিন্তু রুমটা ছোট কিন্তু কোজি রুম। অবভিয়াসলি এসি রুম রয়েছে, ফল সিলিং ও করা। আর এটাকে না, এটা কিং সাইজ বেডই রয়েছে, বেড মেকিং ও খুব ভালো। রুম এটা ডাবল অকুপেন্সি বেডরুম। আমাদের রুম ট্যারিফ পড়েছিল 1700 টাকা করে পার নাইট, ইনক্লুডিং বুফে ব্রেকফাস্ট। আমরা বোধি রিট্রিটে চেক ইন করি 31 ডিসেম্বর। বুঝতেই পারছেন, বছরের শেষ দিন। সেদিন রুফটপে চলছিল পার্টি। কত সুন্দরভাবে পুরো রুফটপটা সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন। তাছাড়া আপনারা যদি এমনি সময় যান, সেক্ষেত্রে কিন্তু ওনাদের একটা রুফটপ রেস্টুরেন্টও রয়েছে, টেরেস গ্রিল। আপনাদের তো আগেই বলেছি, রুম ট্যারিফের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডিং। ব্রেকফাস্ট সার্ভ হয়েছিল ওনাদের যে ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে সেখানে। চলুন দেখিয়ে দিই বুফে ব্রেকফাস্টে কী কী রয়েছে। দেখতে পাচ্ছেন রয়েছে পুরি, রয়েছে আলু পরাঠা, তার সাথে রয়েছে সবজি, তার সাথে রয়েছে একটা বড়া টাইপের কিছু, আর ছিল পোহা, আর ছিল কাট ফ্রুটস। তবে এটা থার্সডে হওয়ায় ভেজ ছিল, অন্যদিন কিন্তু ননভেজের মধ্যে বয়েলড এগও ছিল।
ব্রেকফাস্ট করাও হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি সাইট সিন করতে। আর আমরা ভাবছি যে ফার্স্টে যাব নালন্দা, এখান থেকে নালন্দা যাব, তারপরে বাকি সাইট সিন স্পট গুলো কভার করব। আজ 1 জানুয়ারি, সবাই একটু হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার। এখানে একটা জায়গায় গাড়িটাকে পার্কিং করতে হলো, পার্কিং করে তারপর সামনে যেতে হবে। এবার পার্কিং চার্জেস ওনারা বললেন 4 হুইলারের জন্য 50 টাকা। গাড়ি পার্কিং করার সাথে সাথে একদম টোটো দাদারা পুরো মাথা খারাপ করে দিচ্ছে, টোটোয় উঠুন করে করে। যাই হোক, ফাইনালি আমরা একটা টোটো ঠিক করেছি। এই যে উনি আমাদের এখানে হিউয়েন সাং এর যে সমাধি রয়েছে, জৈন টেম্পল রয়েছে, নালন্দা রুইন্স, আবার বাকি যা যা জায়গা আছে মোটামুটি 1 কিলোমিটারের মধ্যেই, সেগুলো সব দেখিয়ে দেবেন। শুরু করেছিলেন 650 টাকা থেকে, এবার ফাইনালি মানে বার্গেনিং করে রাজি হয়েছেন 300 টাকায়। আবার আমার তো মনে হচ্ছে আরেকটু এগিয়ে গেলে 200 টাকাতেও আমরা পেয়ে যেতাম টোটো। যাই হোক, 300 টাকায় উনি ফার্স্টে আমাদের এনেছেন জৈন টেম্পল দেখাতে। সুতরাং বুঝতেই পারছেন রাজগীরে আপনারা বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের একটা সংমিশ্রণ দেখতে পাবেন। ফার্স্টেই আমরা চলে এসেছি জৈন শ্বেতাম্বর টেম্পল দেখতে। এখানে একজন পুরোহিত ছিলেন, উনি বললেন এটা হলো মহাবীরের শিষ্য গৌতম স্বামীর জন্মস্থান। সেখানে এই মন্দিরটা হয়েছে। ভিতরে মহাবীর এবং তার শিষ্যদের মূর্তি রয়েছে কোষ্ঠী পাথরে। আপনাদের অল্প একটু গ্লিমস দেখিয়ে দিয়েছি, পুরো জায়গায় তো ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। পাশে আর একটা মন্দির আছে, এবার সেটা দেখতে যাব। 3টে টোটাল মন্দির রয়েছে, তবে সব থেকে পুরনো এই যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, একজন পণ্ডিতজি বলেন এটাই হচ্ছে গৌতম স্বামীর জন্মস্থান, মানে মূল জন্মস্থান হচ্ছে এই মেন মন্দিরটা। রাজগীর ভ্রমণে আমাদের পরবর্তী দর্শনীয় স্থান হলো হিউয়েন সাং মেমোরিয়াল হল। এখানে ইন্ডিয়ানসের জন্য এন্ট্রি ফ্রি হচ্ছে 30 টাকা করে পার পার্সন। তবে হিউয়েন সাং মেমোরিয়াল হলে যাওয়ার আগে দেখলাম সামনেই রয়েছে একটা ক্রাফট ভিলেজ, ভাবলাম একবার ঢুকে দেখে আসি। এখানে দেখলাম বিভিন্ন ধরনের প্লাস্টার অফ প্যারিস এবং মার্বেল ডাস্ট দিয়ে মূর্তি তৈরি হচ্ছে, অনেকটা আমাদের শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামের মতো। সুতরাং রাজগীর ঘুরতে এলে যদি অ্যাজ এ সুভেনির কিছু কিনতে চান, আপনারা এই জায়গাটায় অবশ্যই চলে আসবেন। অন্যান্য জায়গার তুলনায় এখানে দামটা কিন্তু একটু কম, তবে হ্যাঁ, বার্গেনিং অবশ্যই করে নেবেন। কালকে আমরা যে সমস্ত টুরিস্ট স্পট গুলোতে গেছিলাম বোধগয়ার, ওখানে কিন্তু দাম এর থেকে বেশি ছিল। এখানে আই এম নট শিওর অ্যাবাউট দ্য কোয়ালিটি। ওনারা কিছু কিছু বলছেন যে এটা মার্বেল ডাস্টের তৈরি, সেটার দাম একটু বেশি। কোনোটা প্লাস্টার অফ প্যারিসের তৈরি, সেটার দাম কম, কিন্তু দেখতে খুব সুন্দর। মানে মোটামুটি আমি যে দেখলাম 150 থেকে স্টার্টিং, তারপর 200, 1000ও রয়েছে। তারপর বলছেন নিলে পরে কম করে দেয়া হবে। আমি ভাবছি আগে একবার দেখে নিই। এখানে ব্ল্যাক বুদ্ধা স্ট্যাচু একটা আছে, পাশে একটা মেমোরিয়াল হল আছে, ওগুলো দেখে নেওয়ার পর তারপর একবার এখানে এসে দেখবো। সুতরাং আপনারাও যদি এখানে আসেন, সুতরাং অ্যাজ এ সুভেনির বা কাউকে গিফট করার জন্য কিছু কিন্তু এখান থেকে কিনে নিয়ে যেতেই পারেন। ক্রাফট ভিলেজের পাশেই রয়েছে হিউয়েন সাং মেমোরিয়াল হল। দেখতেই পাচ্ছেন এন্ট্রান্সের যে গেটটা, এত সুন্দর কাঠ দিয়ে তৈরি, এত সুন্দর আর্কিটেকচার। অনেকটা আপনারা বৌদ্ধিস্ট কান্ট্রিগুলোতে যে ধরনের আর্কিটেকচার আমরা দেখতে পাই, সেই রকম আর্কিটেকচারের ছোঁয়া পাবেন। আর এই মেমোরিয়াল হলের জায়গাটাও অনেকটা বড়, খুব সাজানো গোছানো পার্কের মতো করা রয়েছে। হিউয়েন সাং ছিলেন একজন চীনা পরিব্রাজক। তিনি ভারতবর্ষে এসেছিলেন 7ম শতকে। ভারতবর্ষে এসে তিনি নালন্দায় বহু বছর অধ্যয়ন করেন। এমনকি আমরা হিউয়েন সাংয়ের লেখা থেকেই নালন্দা সম্পর্কে জানতে পারি। হিউয়েন সাংয়ের এই মেমোরিয়াল হলটি আমাদের মনে করিয়ে দেয় একসময় আমাদের ভারতবর্ষ শিক্ষা দীক্ষায় কতটা উন্নত ছিল। দেশ বিদেশ থেকে ছাত্রছাত্রীরা আসতেন এখানে অধ্যাবসায় করতে। হিউয়েন সাংয়ের এই মেমোরিয়াল হলটা এটাও আমাদের শিখিয়ে দিয়ে যায় একসময় মানুষ জ্ঞান ও বিশ্বাসের টানে দেশ দেশান্তরে পাড়ি দিত। এখানে একটা ব্ল্যাক বুদ্ধা স্ট্যাচু আছে, যেটা আপনাদের দেখালাম ওটা না, ওটা ছাড়া একটা বড় ব্ল্যাক বুদ্ধা আছে, ওটা দেখবো। তারপর আমরা যাবো নালন্দা রুইন্স দেখতে। আর আরেকটা কথা বলে রাখি, বোধগয়াতে যেমন খুব ঠান্ডা ছিল, আপনাদের ভিডিওতে বলেও ছিলাম, রাজগীরে কিন্তু ঠান্ডা অনেক কম, মানে খুবই কমফোর্টেবল ওয়েদার। আমাদের কলকাতায় যেমন থাকে, এখন ধরুন দিনের বেলা ঘুরছে, এখন এই কটা বাজে, 1টা মতো বাজে, 1টা 1:30 মতো বাজে, এখন টেম্পারেচার রাজগীরের
21 ডিগ্রি সেন্টিগ্রেড ফিলস লাইক 24, মানে খুবই কমফোর্টেবল। হালকা পাতলা সোয়েটার জ্যাকেট পরলেই হচ্ছে। বোধগয়ায় কিন্তু খুব ঠান্ডা ছিল। লোকাল লোক ছিলেন, উনি বললেন যে নালন্দা ইউনিভার্সিটি যখন খনন কার্য হচ্ছিল তখনই এই ব্ল্যাক বুদ্ধা স্ট্যাচুটা নাকি পাওয়া গেছে। আর এটা নালন্দা ক্যাম্পাসের একদম পাশেই রয়েছে। আপনারা ইজিলি কিন্তু এখানে গাড়ি নিয়েও চলে আসতে পারবেন, গাড়ি এত অব্দি চলে আসছে। আর যারা পাবলিক ট্রান্সপোর্টে আছেন যদি মনে করেন, তো টোটো রয়েছে, টোটো কিন্তু ইজিলি এখানে চলে আসবে। একদম নালন্দার ক্যাম্পাসের পাশেই রয়েছে এই ব্ল্যাক বুদ্ধা স্ট্যাচু। এবার আমরা যাব নালন্দা রুইন্স দেখতে। তার আগে আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। একদম আজকে সাইট সিন শুরুতেই আপনাদের বলেছিলাম না, একটা জায়গায় কার পার্কিং করতে হচ্ছে, তারপর টোটো করে যেতে হবে, আমাদের 300 টাকা মানে চেয়েছে। কিন্তু এখন আপনাদের বলে রাখছি, টোটো করার কোনো দরকার নেই, কারণ ওনারা 3 থেকে 4টে স্পট ঘোরান। একটা হচ্ছে জৈন টেম্পল, যেটা হচ্ছে শ্বেতাম্বার টেম্পল রয়েছে, তার থেকে আরেকটু এগিয়ে রয়েছে দিগম্বর টেম্পল, যেটা ওনারা নিয়ে যান না। শ্বেতাম্বার টেম্পল ঘোরান, আর একটা রয়েছে আপনাদের দেখালাম যেটা হিউয়েন সাং এর মেমোরিয়াল, সেটা। আর একটা ব্ল্যাক বুদ্ধা দেখালাম, ব্ল্যাক বুদ্ধা, তারপরে নালন্দার যে পার্কিং সেখানেই আপনাদের ছেড়ে দেবে, মানে যেখান থেকে আপনারা টোটোতে উঠেছিলেন। মানে 3টে স্পট দেখাচ্ছে, আর খুবই কাছাকাছি। 7 কিলোমিটার বললেও অ্যাকচুয়ালি কিন্তু 7 কিলোমিটার মোটেই ডিস্টেন্স নয়। সুতরাং আপনারা যদি কেউ মানে আমাদের মতো নিজেরা 4 হুইলার নিয়ে আসছেন, তাহলে সেক্ষেত্রে কোনো টোটো করার দরকার নেই। প্রত্যেকটা জায়গাতে কিন্তু গাড়ি চলে যায়। প্রতিটা জায়গাতেই মানে যে 4টে স্পট ওনারা ঘুরে দেখান, সেখানে কিন্তু কার পার্কিং এর জায়গাও আছে, ইভেন কোনো পার্কিং ফিও লাগে না। একমাত্র নালন্দা যখন দেখতে আসছেন, নালন্দার উল্টো দিকে পার্কিং আছে, সেখানে হচ্ছে 50 টাকা চার্জ লাগে। আমরা তাই জন্য আমরা কিন্তু টোটোটা মাঝে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে তারপর পুরঞ্জয় গাড়ি নিয়ে এসেছি, আমরা গাড়ি করেই বাকিগুলো ঘুরেছি। এখন নালন্দার উল্টো দিকের পার্কিং এ আমরা গাড়িটা রেখেছি। এখানে 4 হুইলার পার্কিং এর চার্জ হচ্ছে 50 টাকা। 1 জানুয়ারি তো টিকিট কাটার লাইনে বিশাল ভিড় নালন্দা রুইন্সে। 1 জানুয়ারি হওয়ায় নালন্দার বুকিং কাউন্টারে তখন প্রচণ্ড ভিড়। আপনাদের টাইমিংটাও দেখিয়ে রাখি, অক্টোবর টু ফেব্রুয়ারি 9টা থেকে 4:30, আর গরমকালে 9টা থেকে 5টা। টিকিট প্রাইস হচ্ছে 40 রুপিস, আর যদি আপনারা ক্যামেরা নিয়ে যান তার জন্য এক্সট্রা চার্জেস লাগবে। আর এটা হচ্ছে ওয়াকিং ট্রেল। এই ওয়াকিং ট্রেল দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনারা নালন্দা কিভাবে আবিষ্কার হয়েছিল, তার ইতিহাস সবটাই জানতে পারবেন। নালন্দা মহাবিহার বিশ্বের অন্যতম প্রাচীন আবাসিক বিশ্ববিদ্যালয়। সম্রাট কুমারগুপ্তের সময়ে এর সূচনা। ধীরে ধীরে নালন্দার খ্যাতি ছড়িয়ে পড়ে সব জায়গায়। এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে, চীন, তিব্বত, কোরিয়া থেকে শিক্ষার্থীরা আসতেন। হিউয়েন সাং এখানে এসেছিলেন শিক্ষা গ্রহণের জন্য। হিউয়েন সাংয়ের লেখা থেকেই আমরা নালন্দার কথা জানতে পারি। আর বর্তমানে নালন্দার এই ধ্বংসাবশেষ আমাদের গৌরবান্বিত ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে গেছে। আপনাদের বলবো, যখন নালন্দা ঘুরতে আসবেন অবশ্যই একজন গাইড নিয়ে নেবেন, তাহলে তিনি সঠিকভাবে আপনাদের পুরোটা দেখিয়ে দিতে পারবেন। যেমন উনি আমাদের দেখিয়ে দিচ্ছেন কোথায় কোন কোন মনেস্ট্রি রয়েছে, কোথায় ধ্যান তপস্যা করা হতো, কোথায় রান্নাঘর ছিল, কোথায় স্টুডেন্টরা থাকতো, সেই সমস্ত কিছু। তাই আপনাদেরও বলবো, নালন্দার ধ্বংসাবশেষ যখন আপনারা দেখতে যাবেন তখন অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন। আর দেখতে পাবেন তুর্কি আক্রমণে কিভাবে নালন্দা ক্ষতিগ্রস্ত হয়ে আজ একটা রুইন্স হয়ে থেকে গেছে। শোনা যায় এখানের গ্রন্থাগারে নাকি বহু বছর ধরে আগুন জ্বলেছিল। ইটগুলো ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখবেন সে আগুনের দাগ এখনও রয়ে গেছে। বিশ্বের প্রাচীনতম আবাসিক বিশ্ববিদ্যালয়, যা একসময় ছিল শ্রেষ্ঠ জ্ঞান অর্জনের কেন্দ্র, তার ধ্বংসাবশেষ আমাদের সুবর্ণ ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে গেছে। আজকের মতো সাইট সিন কমপ্লিট করে আমরা চলে এসেছি হোটেলে। অনেকগুলোই সাইট সিন স্পট এখনও বাকি রয়েছে, যেগুলো আমরা কালকে কভার করব। এবার আপনাদের দেখাচ্ছি আমরা যে হোটেলে আছি, সেই হোটেলে যে ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, ওখানে বসে আমরা ভাবছি একটু স্ন্যাক্স খাবো, পাস্তা খাবো ভাবছি আজকে। এখন সন্ধ্যাবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। যেমন ভাবা তেমন কাজ। আমরা যে হোটেলে আছি, বোধি রিট্রিট বাই বাস হোটেল, ওনাদের ইন হাউস রেস্টুরেন্টে কিন্তু সমস্ত ধরনের খাবারই আপনারা পেয়ে যাবেন। যেমন আমাদের সেদিন ইচ্ছে হয়েছিল একটু হোয়াইট সস পাস্তা খাওয়ার, তো সেই মতোই আমরা নিয়ে নিলাম ওখান থেকে পাস্তা। আর পাস্তাটা কিন্তু খুবই ইয়াম্মি ছিল। গুড মর্নিং এভরিওয়ান, আজ নেক্সট ডে, আর আমরা ব্রেকফাস্ট করে
হোটেলেই ব্রেকফাস্ট করে নিয়েছি, করে চলে এসেছি আমরা সাইট সিন করতে। আজকে রাজগীরের সেকেন্ড ডে সাইট সিন শুরু হচ্ছে ওয়াইল্ড লাইফ জু সাফারি দিয়ে। আমরা সাফারি পয়েন্টে চলে এসেছি, এখানে কার পার্কিং এর জায়গা আছে। আমরা অনলাইনে টিকিট বুক করে রেখেছিলাম জু সাফারি 4 জনের। আর এখানে অনলাইন যে ডাউনলোড টিকিটটা দেখাতে হলো, তাহলে আপনারা এন্ট্রি পেয়ে যাবেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি জায়গাটা। পার্কিং এরিয়া, এখানে অব্দি গাড়ি চলে আসবে। আর এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখানে এরকম বিভিন্ন ধরনের স্ট্যাচু করা রয়েছে, টাইগার। আর আমরা দেখছি কোথায় সাফারি গেটটা রয়েছে। ডিরেকশন বোর্ড দেওয়া রয়েছে, কোন দিকে নেচার সাফারি, কোন দিকে জু সাফারি। এবারে এই দেখুন অ্যারো দেওয়া আছে, এদিকে গেলে জু সাফারি পয়েন্ট। এসেছে আমরা বাসের পিক আপ পয়েন্টে। এবার এখানে কিউ রয়েছে, আমাদের একটু ওয়েট করতে হবে। পাশেই ওয়েটিং রুম করা আছে, সেখানে ওয়েট করব। তারপর যখন আমাদের সিরিয়াল নাম্বার ধরে ডাকবে, তখন আমরা বাসে উঠে পড়বো। তাই চলুন জার্নিটা আপনারাও দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। আর এই যে বাস আসছে, সিরিয়াল নাম্বার অনুযায়ী বাসে উঠতে হচ্ছে। আর এই দিকে গেলেই রয়েছে ওয়েটিং রুম। ওয়েটিং এরিয়ায় রয়েছে একটা ছোট ক্যাফেটেরিয়া মতো, সেখানে আপনারা কফি, প্যাটিস এই সমস্ত পেয়ে যাবেন। তা কফি টফি খেয়ে আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর দেখতে দেখতে আমাদের গাড়িও চলে এসেছে। এই গাড়ি করেই আমরা আজকে করব রাজগীরের জু সাফারি। আর সত্যি বলছি, রাজগীর ঘুরতে গেলে এই জু সাফারিটা কিন্তু মাস্ট। এত ভালো এক্সপিরিয়েন্স আমাদের দেখতে পাবেন। জার্নি শুরু হওয়ার সাথে সাথে আমরা দেখছি বাবা কত হরিণ দেখা যাচ্ছে। ওই যে দূরে স্পটেড ডিয়ার। এখানে সোজাসুজি বাপরে পুরো হরিণের পাল রয়েছে। উঠেই আমরা হরিণ দেখতে পেয়েছি, প্রচুর প্রচুর হরিণ। বলেন এটা যে সাম্বার ডিয়ার, বাহ কত ক্লোজ থেকে দেখছি। একটু ধরে রুকিয়ে না। वाओ ना ये हमारे इंडिया का सबसे बड़ा हिरन है सांबर डियर। अच्छा, इंडिया सब থেকে বড় সাম্বার ডিয়ার। सबसे बड़ा हिरन है। और ये कलर जो होती है जो ब्राउन वाला दिख रहा है प्लेन, क्योंकि वो जो है ना इसे श्री कृष्ण भगवान अवतार मानते हैं, अपना आराध्य मानते हैं। প্রত্যেকটা গাড়িতে কিন্তু একজন করে গাইডও থাকবেন, যিনি আপনাদের সমস্ত বলে দেবেন যে কোথায় কোন কোন অ্যানিম্যাল আপনারা দেখতে পাবেন। ডিয়ার দেখি আমরা তো দেখে নিলাম, বিয়ার মানে ভাল্লুক দেখতে পাচ্ছেন, দুটো ভাল্লুক আমরা স্পট করেছি আর একদম ক্লোজ থেকে। সুতরাং আপনাদের সাথে যদি কচিকাচারা থাকে, তাদের নিয়ে অবশ্যই রাজগীর ঘুরে আসুন আর এই সাফারিটা একদমই মিস করবেন না। এরপরে আমরা ঢুকবো হচ্ছে টাইগার জোনে। ও বাবা, দেখি একটা টাইগার তো চিত হয়ে শুয়ে রয়েছে, এই দেখুন দেখতে পাচ্ছেন। তার তো কোনো ভ্রুক্ষেপ নেই, আমরা তাকে দেখছি কি না দেখছি। তারপর একটু এগোতেই আমরা ঢুকে গেলাম লায়ন জোনে। আর ঢোকার সাথে সাথেই কিন্তু আমরা লায়নের দেখা পেয়ে গেছি। আর একটু যখন এগোলাম, তখন তো আমরা অবাক। কাবস অর্থাৎ সিংহের বাচ্চা এবং সিংহী। ও বাবা, সে তো সরাসরি একেবারে আমাদের সাফারি গাড়ির সামনেই চলে এলো। কী যে ভালো এক্সপিরিয়েন্স, আপনাদের কি বলবো। আমাদের সাফারি প্রায় শেষ হতে চললো। কেমন লাগলো সবার সাফারি? আজকে জু সাফারি করে আমরা চলে এসেছি। খুবই ভালো এক্সপিরিয়েন্স, একদম যাকে বলে 10 on 10। আমরা লেপার্ড ছাড়া বাকি সব অ্যানিমেল দেখতে পেয়েছি। আর লায়ন তো পুরো আমাদের বাসের সামনে চলে এসেছিল। গাইড দাদাও খুব ভালো, উনি সমস্ত ডিটেলস বলে দিয়েছেন। সুতরাং রাজগীর এলে কখনোই আপনারা এই জু সাফারিটা মিস করবেন না। হাইলি রেকমেন্ড রইলো, রাজগীর ঘুরতে এলে অবশ্যই অবশ্যই এই জু সাফারিটা করবেন। আমাদের নামিয়ে দিয়েছে। এবার এই যে টিকিট প্রাইস আমি স্ক্রিনে মেনশন করে দেব, তার সাথে আরো কয়েকটা পয়েন্ট ইনক্লুডিং আছে, সেগুলো এবার আমরা ঘুরে দেখব। আর এরপরে আমরা চলে এসেছি অ্যাভিয়ারিতে। জায়গাটা কিন্তু অনেক বড়, অনেকটা আমাদের কলকাতার ইকো পার্কের মতো বলতে পারেন। অনেক রকম অ্যাক্টিভিটিস রয়েছে, সুতরাং এখানে গেলে একটা সারাদিন সময় নিয়ে যাবেন। গ্লাস ব্রিজও কিন্তু এখানেই রয়েছে, কিন্তু আমরা গ্লাস ব্রিজের টিকিটটা সেদিনের পাইনি, সেই জন্য আমরা কালকে আসব। আপনারা যদি একদিনে পেয়ে যান, আমি বলবো নেচার সাফারি, জু সাফারি বা এই ধরনের অ্যাভিয়ারিগুলো সব একই দিনে ঘুরে নেবেন। এছাড়া এখানে 10-15 মিনিটের একটা 3D শো হয়, অবশ্যই এই 3D শোটাও দেখবেন, দারুণ লাগবে। আমাদের তো দারুণ দিন কাটলো। আবারও আপনাদের বলছি, যদি পারেন তাহলে নেচার সাফারি, জু সাফারি, গ্লাস ব্রিজ সব একই দিনে করে নিতে পারেন। সাফারি কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি সাইক্লোপিয়ান ওয়াল দেখতে। এটা অ্যাকচুয়ালি আমার যেটা দেখে মনে হচ্ছে এটা ট্রেকিং রুট। ট্রেক করে অ্যাকচুয়ালি ওপরে ওঠা যায়, কিন্তু আমাদের একটু টাইম ক্রাঞ্চ আছে, আমরা সেভাবে ট্রেক করবো না। কিন্তু যদি ট্রেক করে ওপরে ওঠা হয় না, তাহলে খুব সুন্দর কিন্তু ওপর থেকে ভিউ পাওয়া যাবে।
রয়েছে, স্টেপে পা দিয়ে 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 পুরো কিন্তু ওপর অব্দি যাওয়া যাবে। ইজি ট্রেকই, কিন্তু একটু যদি হাতে সময় থাকতো আমাদের তাহলে আমি শিওর ওখানটায় যেতাম, খুব ভালো লাগতো। ইভেন এখানে থেকে উল্টো দিকেটা আরো বেটার আমার মনে হচ্ছে, আরো উঁচু ওই জায়গাটা দেখুন, পুরো এই নিচ থেকে ওয়াল মতো করা চীনের প্রাচীর মনে হচ্ছে যেন, দেখো পুরো একদম ওই ওপর অব্দি যাওয়া যাবে। দুজন ভদ্রলোক দেখছি ওপরে বসে আছে। That's all. এখানে কিন্তু খুব টাঙা চলে, তো আপনারা কিন্তু এলে এখানে টাঙা করেও ঘুরতে পারেন। এই দেখুন সামনে যাচ্ছে একটা টাঙাতে, মোটামুটি অনেকজন লোকই হয়েছে, মোটামুটি 8 জন, হ্যাঁ 7-8 জন তো হয়েই গেছে। এই দেখুন টাঙা। এখন আমরা চলে এসেছি রাজগীরের অন্যতম শ্রেষ্ঠ টুরিস্ট অ্যাট্রাকশন রাজগীর রোপওয়ে দেখতে। রোপওয়ে করে আমরা যাব বিশ্ব শান্তি স্তূপা, আর এর আশেপাশে আরো অনেকগুলো সাইট সিইং স্পট আছে, যেমন ভালচার স্পিক আছে, ঘোড়া কাটোরা লেক আছে, বার্ড স্যাংচুয়ারি আছে, এগুলোও একসাথে আমরা কভার করে নেব। রোপওয়ে টিকিট পার পার্সন 120 টাকা করে। যেটা বলছিলাম যে রাজগীরের সিঙ্গেল রোপওয়ে, সিঙ্গেল চেয়ার রোপওয়ে, এই দেখুন আগে চালু ছিল, ইস কি আফসোস হচ্ছে। এখন যদি চালু থাকতো ডেফিনেটলি আমি এটাতেই উঠতাম। এই দেখুন জায়গায় রোপওয়ে চড়েছি, কিন্তু এইরকম রোপওয়ে আর কোথাও দেখিনি। এই দেখুন পুরো এরকম, এটা পুরো এখন বন্ধ হয়ে রয়েছে। এরকম সিঙ্গেল সিঙ্গেল চেয়ার চেয়ার অব্দি ছিল, কি সুন্দর লাগছে। তবে আপনাদের একটা কথা বলে রাখি, রাজগীরের রোপওয়েতে কিন্তু আপনাদের অনেকক্ষণ লাইন দিতে হবে, তো সেই অনুযায়ী মেন্টাল প্রিপারেশন নিয়ে যাবেন। উঠে পড়েছি আমরা রোপওয়ে, সিঙ্গেল চেয়ার রোপওয়ে তো এখন নেই, যেরকম বক্স টাইপের রোপওয়ে হয় সেই রকম রোপওয়ে করে আমরা উঠে পড়ি। ভালো লাগছে, ফাইনালি উঠতে পেরেছি রোপওয়েতে অনেকক্ষণ লাইন দেওয়ার পরে। ভালো লাগছে, এখান থেকে দেখলে না মনে হচ্ছে কতটা উঠে এসেছি, কত নিচু। রোপওয়ে করে আমরা চলে এলাম, এবার আমরা যাব হচ্ছে শান্তি স্তূপা দেখতে। এই যে লেখা আছে ওয়েলকাম শান্তি স্তূপা, এই যে এবার যাচ্ছি আমরা শান্তি স্তূপা দেখতে, তাই তো চলো। আর রোপওয়ে করে আমরা পৌঁছে গেছি শান্তিস্তূপা। আপনারাও আমাদের মতো চেষ্টা করবেন সানসেটের সময় যাওয়ার, কারণ শান্তিস্তূপার ওপর থেকে দারুণ সুন্দর ভিউ আসে এই সানসেটের সময়। রোপওয়ে দেখতে এত সময় লেগে গেল, আমরা 2:30টায় ঢুকেছি, মানে এই ক্যাম্পাসে এসছি, এখন বাজে 5টা, এতক্ষণ সময় লেগে গেল, 5টাও বেজে গেছে অ্যাকচুয়ালি। তা আমাদের তো এখানের বাকি যে সাইট সিন গুলো আছে সেগুলোও দেখার ইচ্ছা ছিল, সেগুলো হচ্ছে ঘোড়া কাটোরা লেক, এরা পিছন পিছন আসছে, কিন্তু ঘোড়া কাটোরা লেক একজন দাদা বলেন এখানে গাড়ি রেখে টোটো করে যেতে হবে, এখান থেকে প্রায় 7 কিলোমিটার, আর ওটা খোলা থাকে হচ্ছে 4টে অবধি, সুতরাং কোনো তো চান্সই নেই। 110 টাকা করে পার পার্সন নেয় যাওয়া আসা টোটোতে, ওখানে 1 ঘন্টা থাকে, এটা লেক মতো আছে, মাঝে বুদ্ধা মূর্তি আছে, বোটিং হয়। সুতরাং আমাদের তো আর ঘোড়া কাটোরা লেকটা হলো না, তো আপনারা যদি প্ল্যান করেন আমি বলবো রোপওয়ের জন্য হাতে সময় রাখবেন, কারণ রোপওয়েতে কিন্তু অনেকটা টাইম লেগে যাচ্ছে, স্পেশালি যদি আপনারা ধরুন উইকেন্ডে বা কোনো ছুটির দিনে আসছেন তার জন্য। সন্ধে হয়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু সাইট সিইং এখনো শেষ হয়নি, একটা জায়গা মিস হয়ে গেছে, তো কি হয়েছে, আমরা চলে এসেছি একটা নতুন জায়গায়, সেটা হলো জারাসান্দ উদ্যান। এখানে হঠাৎ করে গাড়ি নিয়ে যেতে যেতে দেখলাম এটা 7টা অবধি খোলা আছে, চলুন এটা দেখে নেওয়া যাক। সম্রাট জারাসান্দ উদ্যান, এটা 7টা অবধি খোলা থাকে, গাড়ি পার্কিং এর জন্য 20 টাকা করে। ফাউন্টেন রয়েছে, বলছে এখানটা পুরো নেচার ওয়ার্ক, মানে পার্কের মতো করা আছে, আর ভিতরে রয়েছে আর্ট গ্যালারি। এখানে জরাসন্ধের পুরো লাইফ স্টাইলে লেখা আছে, দেখলাম জরাসন্ধ মগধের রাজা ছিলেন, ভীষণই শক্তিশালী রাজা ছিলেন, 101 ক্ষত্রিয় রাজাকে উনি আটকে রেখেছিলেন। পরবর্তীকালে যখন পঞ্চপাণ্ডব এখানে আসে, শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডব, তখন পরবর্তীকালে ভীমের হাতে উনি পরাস্ত হন। ভীম ওনাকে মানে কি হয়, জরাসন্ধ মানে মানে ভেঙে দিলেও জুড়ে যায় আর কি, তারপর মানে শ্রীকৃষ্ণের নির্দেশে ওনাকে দুভাগ করে দুটো বিপরীত দিশাতে ফেলে দেওয়া হয়, তারপরে ওনার মৃত্যু হয়। পুরো গল্পটাই এখানে লেখা আছে, আর ভিতরে জরাসন্ধের একটা বিশাল বড় মূর্তিও আছে, চলুন এবার সেটা আমরা দেখে আসি। জানেন কি রাজগীরের প্রাচীন নাম রাজগৃহ, কারণ এটি ছিল মগধ রাজ্যের রাজধানী, আর জরাসন্ধ ছিলেন সেখানকার রাজা। রাজগীরের সাইট সিন তো মোটামুটি কমপ্লিট, জাস্ট একটা জিনিসই বাকি আছে, গ্লাস ব্রিজ, যেটা আমরা যাব কালকে। তবে আমরা এখন যাচ্ছি হচ্ছে অনেক লিট্টি চোখা ডেট, তাই তো?
বিহার এসেছি আর লিট্টি চোখা টেস্ট করবো না তা কি হয়? তা দুদিন ধরে আমরা, দুদিন কি, বোধগয়াটাও তো বিহারের মধ্যেই পড়ছে না? হ্যাঁ, বোধগয়াতে আমরা দেখেছিলাম লিট্টি চোখা অনেক জায়গায় বিক্রি হচ্ছিল, রাজগীরে সেভাবে চোখে পড়েনি। তবে চা খেতে গেছিলাম, দাদা একটা দোকানের সন্ধান দিয়েছেন, তা আমরা দুজন মিলে এখন যাচ্ছি হচ্ছে বিহার স্পেশাল লিট্টি চোখা টেস্ট করতে। লেটস গো। স্টেশন রোডের কাছেই, এই যে আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে স্টেশন রোড মোড়। এই যে রাস্তাটা যাচ্ছে রাজগীর স্টেশনের দিকে, তার পাশেই একটা ছোট স্টল মতো রয়েছে হাই রোডের ধারেই। দেখাচ্ছি আপনাদের। দেশি শুদ্ধ ঘি মে কেউ দেখে রাখলাম। তুমি খেয়েছো আগে লিট্টি? মানে খেয়েছো তো অ্যাকচুয়ালি? হ্যাঁ, আমি রাঁচিতে একবার খেয়েছিলাম। এখানে তৈরি হচ্ছে লিট্টি চোখা, আর তার পাশেই রয়েছে বিহার স্পেশাল চম্পারন বা আহুনা মাটন বা আহুনা চিকেন মেবি, একদম পাশেই। বিহারে ঘুরতে গিয়ে যদি আপনাদের মাটন ভাত অথবা মাটন রুটি খাওয়ার ইচ্ছা হয়, এই দোকানটায় চলে আসতে পারেন। বেশ রিজনেবল, আর আমাদের তো দেখে এত লোভ লাগলো, আমরা ডিসাইড করে নিলাম ডিনারটাও এখান থেকেই করব। আর ইতিমধ্যে কিন্তু আমাদের ঘিয়ে চোবানো লিট্টি একেবারে রেডি। ভালো খেতে করিও। লিট্টি চোখাটা দারুণ খেতে ছিল, 15 টাকা করে পার পিস নিয়েছেন, দারুণ খেতে। বেগুনের ভর্তা, তার সাথে একটা চাটনি দিয়েছিল, হেভি খেতে। তা আপনারা যদি রাজগীর আসেন আর বুঝতে পারছেন না যে কোথায় লিট্টি চোখা টেস্ট করবেন, আপনারা কিন্তু রাজগীর স্টেশন রোডের পাশেই ছোট একটা স্টল রয়েছে, এখানে আসতে পারেন। তার পাশে ইভেন এই দোকানটাতে দেখলাম মাটন রুটি, মাটন ভাত সব রকম অপশনসও রয়েছে। সো আপনারা যদি এই ধরনের অপশন খেতে চান তো এখানে আসতে পারেন, দামও কিন্তু কোয়াইট রিজনেবল। একেই তো বাঙালি ভোজন রসিক, তার মধ্যে লিট্টি চোখা খেতে এসে পাশের দোকানে যখন দেখলাম গরম গরম চাম্পারান মাটন রেডি হচ্ছে, তখন কি আর সেই সুযোগ হাতছাড়া করা যায়? তাই ডিনারে সেদিন ভাত আর মাটনই ছিল। গুড মর্নিং এভরিওয়ান। লাস্ট ফিউ আওয়ার্স ইন রাজগীর। এখন আমরা রাজগীরের হোটেলে চেক আউট করে নিচ্ছি। আর দুটো সাইট সিইং স্পট বাকি আছে, গ্লাস ব্রিজ যাবো আর তারপরে যাব হচ্ছে এখানে একটা জাপানিজ টেম্পল আছে আর নলাক্ষা টেম্পল আছে, এই তিনটে দেখে তারপরে আমরা ডিরেক্টলি চলে যাব দেওঘর। এই হচ্ছে মোটামুটি আজকের প্ল্যান। আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছেন কি অবস্থা, পুরো ফগি ওয়েদার। অন্যদিন সকালের দিকে ফগ থাকতো, এখন 9:30, মানে সকাল 9:30 বাজে, অথচ পুরো ফগি ওয়েদার। যাই হোক, নর্থ বেঙ্গলে থাকলে একটু টেনশন হতো, ইস কুয়াশা হয়ে গেল, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না। এখানে সেই টেনশনটা নেই, তবুও গ্লাস ব্রিজ যাবো তো, গ্লাস ব্রিজের ওপর থেকে খুব ভালো ভিউ আসে, পুরো জায়গাটার একটা এরিয়াল ভিউ পাওয়া যায়, ওটা নিয়ে একটু মন খারাপ হচ্ছে। তো আপনাদের তো আগেই দেখিয়েছি আমরা রাজগীরে ছিলাম বোধি রিট্রিট বাই বাস হোটেল। স্ক্রিনে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যদি আসেন রাজগীরে ঘুরতে এলে অবশ্যই হোটেলটা মানে চেক ইন করতে পারেন। খুব খুব ভালো হোটেল রয়েছে, ব্যবস্থাপনাও খুব ভালো, স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো। আর ইনহাউস রেস্টুরেন্ট তো রয়েছে, সমস্ত ধরনের খাবারও আপনারা পেয়ে যাবেন। খাবারের প্রাইস একটু হাই, তো ঠিক আছে, অ্যাকর্ডিং টু মানে অ্যাটমসফিয়ার অ্যান্ড হোটেলের কথা মাথায় রেখে খাবার ঠিকঠাকই আছে। আর পার্কিং এর জায়গা তো পেয়েই যাবেন। চলুন, রাজগীরের এই ভিডিওটা আর কিছুক্ষণই হবে, দেওঘরের জন্য কিন্তু একটা সেপারেট ভিডিও আসবে। আরেকবারও বলে রাখি, যারা আপনারা বোধগয়া রাজগীর দেওঘর ট্যুর প্ল্যান করছেন, আপনারা এই সিরিজের আগের ভিডিওটাও দেখে নেবেন। আগের ভিডিওতে আমি বোধগয়ার সমস্ত ডিটেলস শেয়ার করেছিলাম। এন্ড এই যে আমাদের লাগেজ এখন প্যাক হচ্ছে, আমরা সবাই রেডি। জার্নিটা স্টার্ট করার আগে আপনাদের আরেকটা ইনফরমেশনও দিয়ে রাখি, আপনারা যারা রাজগীর আসবেন অবশ্যই রাজগীরের জু সাফারি আর গ্লাস ব্রিজ তো যাবেনই, তবে মেক শিওর যে আপনারা এই টিকিটটা অনলাইনেই বুক করে নেবেন। বুকিং ওয়েবসাইট আমি স্ক্রিনে মেনশন করে দেবো, ওনাদের অনেক রকম প্যাকেজ আছে। আপনারা চাইলে শুধু গ্লাস ব্রিজ যেতে পারেন, শুধু জু সাফারি করতে পারেন, বা ওভারঅল সবটা নিয়েও করতে পারেন। মোস্ট প্রবাবলি সবটা নিয়ে করলে সেটা পার পার্সন 2000 করে পড়ছে। তবে মেক শিওর আপনারা অনলাইনেই বুকিংটা করে নেবেন, কারণ অফলাইন টিকিট কিন্তু পাওয়া যায় না। আর যেদিন আপনারা সাফারি করবেন বা যেদিন আপনারা গ্লাস ব্রিজে যাবেন বলে ডিসাইড করছেন, তার ঠিক 5 দিন আগে এই অনলাইন বুকিং উইন্ডোটা ওপেন হয়, এক্স্যাক্টলি 5 দিন আগে। তো মেক শিওর আপনারা অনলাইনে বুকিং করে নেন, কারণ যারা কালকে আমরা দেখেছি অফলাইনে টিকিট কাটতে এসেছিল তারা কিন্তু পায়নি, খুবই ক্রেজ থাকে। সো করতে হলে অবশ্যই অনলাইনে বুকিংটা করে নেবেন। চলুন এবার জার্নিটা কন্টিনিউ করা যাক। সাইট সিনের শুরুতেই আমরা চলে এসেছি জৈন শ্বেতাম্বর টেম্পল দেখতে। এই টেম্পলটাকেই নলাক্ষা টেম্পলও বলা হয়। আমরা শ্বেতাম্বরের একটা টেম্পল দেখেছিলাম নালন্দায়, নালন্দায় যখন সাইট সিন করতে গেছিলাম ওখানে একটা শ্বেতাম্বর টেম্পল ছিল। আর এটা হচ্ছে রাজগীরে যেখানে আমরা আছি আমাদের হোটেলের কাছাকাছি। জৈন শ্বেতাম্বর এই টেম্পলটাকেই নলাক্ষা টেম্পলও বলা হয়।
খুব সুন্দর। চলুন দিনটাকে তাহলে শুরু করা যাক ঠাকুরের আশীর্বাদ নিয়েই। মন্দিরটা খুব সুন্দর, অবশ্যই অবশ্যই রাজগীর এলে এই নলাক্ষা টেম্পলে আসবেন। জৈন শ্বেতাম্বর মন্দির খুব অপূর্ব, ঠাকুরের মূর্তি এত সুন্দর, ভিতরে তো ভিডিও করা গেল না, খুব সুন্দর, অবশ্যই আসবেন। আপনাদের তো আগেই বলেছি, রাজগীরে কিন্তু টাঙার খুব প্রচলন আছে, তাই আপনারা রাজগীর ঘুরতে এলে এই টাঙা করেই সাইট সিইংগুলো করতে পারেন। কালকে আমরা যে জু সাফারিটা করেছিলাম আর আজ নেচার সাফারি একই জায়গায়, আর জু সাফারির মতোই নেচার সাফারিতেও বাসে করে পিক আপ করে নিয়ে যাবে। আমরা এখন চলে এসেছি বাসের পিক আপ পয়েন্টে। এটা অনেকটা এরিয়া নিয়ে, অনেকটা এরিয়া। কালকের মতোই বাসে করে আমাদের নিয়ে যাওয়া হবে একটা এন্ট্রি পয়েন্টে। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এখানে বাস আমাদের ড্রপ করে দেবে। এটাই হচ্ছে নেচার সাফারির এন্ট্রি পয়েন্ট। আচ্ছা, গ্লাস ব্রিজ যাওয়ার জন্য অনেকগুলো সিঁড়ি পেরিয়ে কিন্তু আমাদের ওপরে উঠতে হবে, আর অনেকটা ওয়েটিং টাইমও ছিল। চলুন তাহলে যাওয়া যাক এবার। এখন সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখছি আবারও ওপরে লাইন রয়েছে। এটা দেখছি খাজনার থেকে বাজনা বেশি হয়ে যাচ্ছে। আপনাদের বলে রাখি, গ্লাস ব্রিজ দেখতে সেদিন কিন্তু আমাদের অনেকটা সময় লেগেছিল, তাই সেটা মাথায় রেখেই যাবেন। ফাইনালি আমরা উঠবো গ্লাস ব্রিজে। প্রায় আমরা এসেছি 1.5 ঘন্টা হয়ে গেছে, মানে ক্যাম্পাসে ঢোকা থেকে অনেকগুলো জায়গাতেই মানে লাইন পড়ছে 15 মিনিট 20 মিনিট করে। এখন শু কভার ওনারা প্রোভাইড করলেন, শু কভার দিয়ে শুটাকে কভার করে তারপর উঠতে হবে গ্লাস ব্রিজে। চলুন যাওয়া যাক। ফাইনালি উইল গো টু দ্য গ্লাস ব্রিজ। অ্যান্ড ফাইনালি আমরা উঠতে পারলাম রাজগীরের এই ফেমাস গ্লাস ব্রিজে। এবার বলুন তো, রাজগীরের এই গ্লাস ব্রিজ এতটা ফেমাস কেন? কারণ এটাই হলো ইন্ডিয়ার মধ্যে সবথেকে ওল্ডেস্ট গ্লাস ব্রিজ। আর আমরা যে নেচার সাফারি টিকিট কেটেছিলাম তার মধ্যেই এই গ্লাস ব্রিজ অ্যান্ড সাসপেনশন ব্রিজের টিকিট ইনক্লুডিং রয়েছে। আর এখান থেকে সামনের পাহাড়ের খুব ভালো এরিয়াল ভিউ পাওয়া যায়। গ্লাস ব্রিজ দেখা আমাদের হয়ে গেছে। গ্লাস ব্রিজে এক একজনকে 3 থেকে 4 মিনিট করে থাকতে দিচ্ছে, আর একেবারে 10 জন করে ছাড়ছে। তারা ঘুরে চলে এলে আবার নেক্সট ব্যাচকে যেতে দিচ্ছে, এইরকম হচ্ছে প্রসিডিওর। আর ওনারা একটা শু কভারও দিয়ে দিচ্ছেন। তো গ্লাস ব্রিজটা তো খুবই ভালো লেগেছে। যদি ক্লিয়ার স্কাই থাকতো তাহলে গ্লাস ব্রিজ থেকে অসাধারণ ভিউ আসতো। রত্নাগিরি পাহাড় রয়েছে সামনে, আরো বিভিন্ন পাহাড়ের রেঞ্জ রয়েছে, পুরোটা দেখা যেত। বাট কি আর করা যাবে, আজকে একটু ফগি ওয়েদার। তো চলুন, গ্লাস ব্রিজের পাশেই রয়েছে সাসপেনশন ব্রিজ, যেটা গ্লাস ব্রিজের টিকিট প্রাইসের মধ্যেই ইনক্লুডিং। আমরা এখন যাচ্ছি সাসপেনশন ব্রিজ দেখতে। গ্লাস ব্রিজ থেকে এই অ্যাপ্রক্সিমেট 150 মিটার মতো, কিলোমিটার বলছি। চলুন যাওয়া যাক। গ্লাস ব্রিজ থেকে সাসপেনশন ব্রিজ যাওয়ার ওয়াকিং ট্রেলটা কিন্তু দারুণ, একেবারে জঙ্গলের মধ্যে দিয়ে। অনেকটা আপনারা ট্রেক করছেন এইরকম ফিল পাবেন, তবে রাস্তা কিন্তু এবড়ো খেবড়ো, সেটা মাথায় রাখবেন। গ্লাস ব্রিজে যতটাই ভিড় ছিল, গ্লাস ব্রিজ থেকে টুয়ার্ড সাসপেনশন ব্রিজের দিকে এগোচ্ছি, কিন্তু এখানে কাউকে দেখতে পাচ্ছি না। তাই না বলো? এদিকটা মনে কেউ আসছে না নাকি কে জানে। আসার রাস্তাটা খুবই সুন্দর, মানে রাস্তাটা সুন্দর না, সিনিক বিউটি খুব সুন্দর। রাস্তাটা একটু এবড়ো খেবড়ো পাথরের, কিন্তু খুব গাছের মধ্যে দিয়ে ওয়াকিং ট্রেলটা খুবই সুন্দর। আমার মনে হচ্ছে আমরা ট্রেক করতে যাচ্ছি। এরকম 150 মিটার, কিন্তু এদিকে কাউকে আসতে দেখছি না সেরকম। ভালো লাগছে এখানটায়। সাসপেনশন ব্রিজ যাওয়ার রাস্তাটা দেখুন, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে মনে হচ্ছে ট্রেকিং এ বেরিয়েছি আমি। দারুণ লাগছে। আর একদম কালারফুল সোয়েটার পরে চলে এসেছি, একদম কোনো কালার আর বাকি নেই। সাসপেনশন ব্রিজে আর অ্যাজ ইট ইজ এক্সপেক্টেড দেখতেই পাচ্ছেন, ওঠার পর হাঁটাচলা করলে ব্রিজটা কেমন নড়ছে। তবে ভয়ের কিছু নেই, অনেকটাই ব্রড রয়েছে, দুপাশে এরকম জাল দেওয়া। আর ভিউ যদি বলি, পুরো এখান থেকে কিন্তু এরকম জঙ্গলের ভিউ পাওয়া যাচ্ছে, চারিদিকে পুরো ফরেস্ট এরিয়া রয়েছে।
গ্লাস ব্রিজ এন্ড সাসপেনশন ব্রিজ দেখে আমাদের রাজগীর ভ্রমণ এখানেই শেষ হলো। এবার আমরা ডিরেক্ট চলে যাব রাজগীর থেকে দেওঘর। দেওঘরে আমরা থাকবো 2 দিন, দেওঘর ঘুরে দেখবো এবং সেই ভিডিও আসছে পরের পার্টে। আজকের ভিডিওটা মানে রাজগীর ভ্রমণের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা আপনারা এর আগের পার্ট অর্থাৎ বোধগয়ার ভিডিওটা দেখেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো বোধগয়ার ভিডিওটা দেখে নেবেন, তাহলে আমাদের পুরো জার্নির কন্টিনিউয়েশনটা বুঝতে আপনাদের সুবিধা হবে। খুব ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে দেওঘর ভ্রমণের ভিডিও নিয়ে। টাটা।